সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন। এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নালিশও জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকার আমলে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন। প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে। কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনাকে গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23শে জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটির শিরোনাম হলো সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস এম মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 23শে জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা। এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটি ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন। অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিপোর্টাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি। এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের 2জন সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিবিসি বাংলাকে বলেছেন দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়।
তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গী নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো, এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা 23শে জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, দলটির ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে, 25শে জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন শুরু হতে পারে। তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, 21শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে। এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলে জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না, এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে। দলটি নির্বাচন বর্জনের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয়, মাঠের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে। আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দর্শক, হ্যাঁ ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলেও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড়ই উদাসীন, সেটার প্রমাণ হলো 19শে জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন। কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে